আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আমরা মনে করছি যে আমরা ব্যবসা করলে কি হবে, কালকে কি হবে, পরশু প্রত্যেক দিন খালি ভয় থাকতে হয় যে টেলিফোনে কি খবরটা আসবে। এইভাবে তো ব্যবসা করা, বিনিয়োগ করা সম্ভব না। আমাদের কিছু কিছু স্পেসিফিক এলাকা, সেটা আশুলিয়া, গাজীপুর, সেটা সাভার, টঙ্গী হতে পারে, সেখানে কিছু দুর্বৃত্তির কারণে এটা কিন্তু আমি ওয়ার্কার অসন্তোষ শুধু বলতে রাজি নয়। যেটা ওয়ার্কার অসন্তোষ আগেও হয়েছে, এখনও হবে, এবং যেটা যৌক্তিক সেটা মোকাবেলা করার জন্য বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত, খুব এস্টাবলিশড মেকানিজম আছে। আমরা ট্রাইপার্টাইট মেকানিজম দেখেছি। আইএলও বাংলাদেশ নিয়ে গর্ব করে, আমরা গর্ব করি। সেখানে পুরো সিস্টেমটা ব্রেকডাউন করবে এটা আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে চাই না। এখন এই জায়গায় যে শুধু যদি একটা কনফাইন থাকতো, আমরা মনে করি আচ্ছা আশুলিয়ার মধ্যে সমস্যা হচ্ছে, আমি তো ঠিক আছে, আমি তো ঠিক থাকতে পারবো না। এটা ছড়াচ্ছে, এটা রংপুরে যাচ্ছে, এটা নরসিংদীতে যাচ্ছে, এটা কুমিল্লায় যাচ্ছে, এটা চিটাগংয়ে যাচ্ছে, কম যাচ্ছে বা যেতে পারে, একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছে। এই অবস্থায় আমাদের যেটা দরকার, আমাদের ওই যে আস্থার কথাটা, বারে বারে যেটা ডক্টর মাসরুজি, আস্থাটা শুধু বিদেশি বিনিয়োগকারীর জন্য নয়, দেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। এবং সেখানে আমরা কি দেখতে চাই, আরেকটা যেটা যেটা কামাল ভাই বলেছেন, খুব ঠিক, একদম সঠিক কথা, কনজাম্পশন কমে যাচ্ছে। আমরা যারা স্থানীয় মার্কেটে ব্যবসা করি, এটা আমরিন বলেছেন ফ্রম ফুড প্যান্ট, আমরা দেখতে পাচ্ছি এটা শুধু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম না, এটা আপনার খাদ্যদ্রব্য কনজাম্পশন কমে যাচ্ছে। আমি বাংলাদেশের খুব বড় একজন পোলট্রি ফ্যাক্টরির মালিকের সাথে, উনি বলছেন যে নাসিম, আমার 40% সেল কমে যাচ্ছে। তো এইটা নিয়ে কি আমাদের চিন্তা করার জায়গা নেই? আমরা কিন্তু শুধুমাত্র ওই দীর্ঘমেয়াদী চিন্তা করবো, আমাদের এখন তো এটা চিন্তা করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ আন্ডার স্ট্রেস, আরও বাড়বে। এনপিএল, আমরা ক্রেডিট স্কুইজ নিয়ে চিন্তা, রাইজিং রেটস অফ ইন্টারেস্ট। আমি খুব মানে কি বলবো, বিনয়ের সাথে বলতে চাই যে পৃথিবীর কোন দেশে ডাবল ডিজিট 14-15% ইন্টারেস্ট রেট দিয়ে ম্যানুফ্যাকচারিংকে প্রফিটেবল করা যায় আমাদের জানা নেই। এবং আমরা মোটামুটি সবাই এখানে 20-30 বছর ধরে বাংলাদেশে কাজ করি। তো এইটার সমাধানটা কি? সমাধানটা অ্যাগেন ডক্টর মাসরুর রিয়াজ বারে বারে যে উদাহরণটা দিয়েছেন, আমরা শ্রীলঙ্কার উদাহরণটা দিই। শ্রীলঙ্কাতে দে হ্যাড আ কোল্যাপস, উই ডিড নট কোল্যাপস, উই হ্যাভ আ সেটব্যাক, উই হ্যাভ নট কোল্যাপস। সেইখানে তারা কিছু ঠিক লোককে ঠিক জায়গায় বসিয়ে এবং সুচিন্তিত কিছু পদক্ষেপ, ফর এক্সাম্পল কি করা যায়, আমি পুরোপুরি একমত ডক্টর মাসরুর রিয়াজের সাথে, আমার অন্য সব বক্তাদের সাথে, যে আমাদের এখন ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিসেস, শুধু ম্যানুফ্যাকচারিং না, সার্ভিস হচ্ছে এই ইকোনমির সবচেয়ে বড় কর্মসংস্থানের জায়গা। আমি সবসময় হেসে হেসে বলি যে আমাদের নতুন প্রজন্ম, আমরা জেনজি বলি আর যাই বলি, তারা কিন্তু এখন ব্যারিস্টার ট্রেনিং মোর ইন্টারেস্টেড দেন হাতেম ভাইয়ের ফ্যাক্টরিতে বা আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে। এটাকে আমি খারাপভাবে দেখি না, কিন্তু তাদেরকে ওই কর্মসংস্থান করার জন্য আজকে যদি আমরিনকে 15% লোন নিতে হয়, এটা সম্ভব না, এপেক্সের জন্য সম্ভব না। তো সেইখানে আমরা কি করতে পারি? আমরা দীর্ঘমেয়াদী 10 থেকে 15 বছর, একটা 2 বছর টেনিয়ার দিয়ে, অবশ্যই আপনাদের এলিজিবিলিটি থাকবে। যারা ডিফল্টার, উইলফুল ডিফল্টার, তারা বাদ পড়বে। আমরা যদি না দিতে পারি, সেটার জন্য আমরা উই উইল ফেস দ্য কনসিকুয়েন্স। বাট আপনার কিছু লং টার্ম ফাইন্যান্সিংয়ের রুট, আজকে আমরা শুনলাম প্রাণের টোটাল কর্মসংস্থান 1,50,000 লোক। আমরা ডেইলি কথা বলি যে আমরা কিভাবে এটা টিকিয়ে রাখবো। তো 1,50,000 লোক চালানোর জন্য কি আমরা মনে করি 15% রেট অফ ইন্টারেস্ট দিয়ে পৃথিবীর কোথাও এটা পারছে? আমার জানা মতে নাই, ইটস নট পসিবল। আচ্ছা, এফডিআর কথা বলা হলো। অ্যাগেন, এফডিআই এই মুহূর্তে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাই, বন্ধ। এটা আমাদের মানতে হবে। আমরা বিশ্বাস করি এফডিআইটা গুরুত্বপূর্ণ, কেন? শুধুমাত্র ডলারের জন্য নয়, এটাও একটা ভুল ধারণা। এফডিআই হলে আমরা একটা গ্লোবাল ভ্যালু চেইনের অন্তর্ভুক্ত হই, এফডিআই হলে টেকনোলজি আসে, এফডিআই হলে নলেজ আসে, এফডিআই হলে আমাদের এক্সপোর্ট ভ্যালু বাড়ে, শুধুমাত্র পরিমাণ না, ভ্যালু বাড়ে। হাতেম ভাইদের ফ্যাক্টরি একসময় হয়তো বা যেই দামে বিক্রি করতেন, সে থেকে দ্বিগুণ দামে বিক্রি করতে পারে। আমরা যদি একটা গ্লোবাল ভ্যালু চেনের হয়, যদি বিদেশি বড় কোম্পানি আসে, আমি জানি আমাদের ক্ষেত্রেও, যেখানে আমি কাজ করি, চামড়া, জুতো, পণ্য এবং জুতো, সেখানে বিদেশি কারখানাগুলো যেই দাম পায়, সেই দাম আমরা লোকাল কারখানা পাই না। আমরা তাদেরকে স্বাগত জানাই, তারা যখন ওই কাস্টমারটাকে নিয়ে আসে, সেই কাস্টমার আমাদের ফ্যাক্টরিতেও আসে। উই ওয়েলকাম ফরেন ইনভেস্টমেন্ট ইন আওয়ার সেক্টর। আমি জানি যে হাতেম ভাইরা চাচ্ছেন আরও ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে আসুক। আমরা গার্মেন্টসের ভিতরে অনেক ডাইভার্সিফিকেশন করার জায়গা আছে, সেখানে আসতে পারে, কিন্তু আমাদের এফডিআই লাগবে। এফডিআই এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারি, আমরা এটা জেনেছি অলরেডি, যে 2টো এফডিআই প্রজেক্ট সই করা আছে, টাকা কমিট করা আছে। গ্লোবাল সিএফও বলেছেন, যেটা মাসরুর রিয়াজ বললেন, ওয়েট অ্যান্ড সি।
এই অবস্থায় তাহলে আমাদের তো দেশে বিনিয়োগ হবে না। এটা একটা প্রধান কারণ হচ্ছে প্রশাসন এখনো পুরোপুরিভাবে কাজ করছে না। প্রত্যেকটা সরকারি সংস্থাতে এখনো কাজ হচ্ছে না পুরোপুরিভাবে। এইখানেও একবার ওয়েট অ্যান্ড সি। ওয়েট অ্যান্ড সিটা কি? যদি আমার বদলি হয়ে যায়, যদি চাকরি চলে যায়, থাকবো কি থাকবো না, কোথার থেকে কি বেরোবে, এইসব ভয়ে যদি ওনারা তাদের চাকরির ভয়েই থাকে তাহলে তো ওনারা কাজ করতে পারবে না। তার মানে এখানেও আমরা আশা করবো যে আমাদের সরকার খুব সুচিন্তিতভাবে কিন্তু সুদৃঢ় একটা মেসেজ তারা দেবেন, বার্তা দেবেন যে তোমরা যারা যারা প্রফেশনাল, যারা কম্পিটেন্ট, যাদের নামে কোনো প্রমাণিত কোনো এভিডেন্স নাই, তাদেরকে কাজ করতে দিতে হবে, নাহলে আমরা প্রশাসন কিছু পাবো না। এখন আউটলুকটা আমাদের ফেমাস হচ্ছে যে আমি সানির সাথে পুরোপুরি একমত। আমরা মনে করি গ্লাসটা এখনো হাফ ফুল, এবং বাংলাদেশের গ্লাসটা এখন ভরতে এখন অনেক 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 দূর যেতে হবে। উই হ্যাভ এ হিউজ অপরচুনিটি। আমরা যদি শুধু এখানে বলি যে মার্কেটের জায়গাটা কি, আমরা জাপান, আমরা সবাই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে একটা ট্রেড ওয়ার, সেটার থেকে অনেক বেশি কিন্তু হচ্ছে জাপান এবং চায়না। এবং জাপানিজরা যে কতখানি আকৃষ্ট, কতখানি ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে, এটা নিয়ে মাসরুর রিয়াজ আর আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, জাপানিজ বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি। তাদেরকে যদি আমরা টার্গেট করি, তাদেরকে যদি একটা আস্থার জায়গায় আনতে পারি, সেটা সার্ভিসেসে আছে, তারা সফটওয়্যারে খুব ইন্টারেস্টেড, তারা ম্যানুফ্যাকচারিং ইন্টারেস্টেড, তারা অ্যাগ্রো ফুডে ইন্টারেস্টেড, দে ওয়ান্ট টু কাম। তাদের সমস্যাটা কোথায়? আমরা কি তাদেরকে ডাকি, না আমরা নিজেদের মধ্যে খালি আলাপ করি বাংলাদেশ কত ভালো, সবাই চলে আসবে? এটা তো ঠিক না। আমরা টপ 20 জাপানিজ ইনভেস্টর যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদেরকে ডেকে বলি তোমাদের সমস্যাটা কোথায়, আমরা জানি, তারপর ওনাদের মুখ থেকে শুনি। ওনাদেরকে আপনি একটু রিজলভ করে দেন, আপনার এফডিআই দরজাটা কিছুটা হলে খুলবে। দ্বিতীয় আউটলুকের জায়গায় আমাদের যা চিন্তার বিষয় হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। এইভাবে যদি একটা আইন শৃঙ্খলার অবস্থা অবনতি হতে থাকে তাহলে কিন্তু আমরা নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান করতে ব্যর্থ হব। তখন আমরা কর্মসংস্থান কোত্থেকে পাবো? এই যে নতুন প্রজন্মে যে চাকরি খুঁজছেন ওদেরকে আমরা কোথায় কর্মসংস্থান দেব? এটা একটা চিন্তার বিষয়। দ্বিতীয় যেটা আমি আবারও বলবো, বিনীতভাবে বলবো, শুধুমাত্র রেমিটেন্স এবং বিদেশি দাতা গোষ্ঠীর টাকা দিয়ে একটা দেশ চলবে না, চলতে পারে না। আমরা এখানে স্থানীয় ইকোনমি বলে একটা জিনিস আছে, আমাদের একটা রপ্তানি, আমদানি, ট্রেড। ঢাকা চেম্বার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো ট্রেডিং চেম্বারের রিপ্রেজেন্টেটিভ। ওনাদের মেম্বারদের কি আমরা দেখেছি সরকারের কাছ থেকে? আমরা কি শুনেছি ওনাদের সম্পর্কে কি সমস্যাটা কি? ওল্ড ঢাকাতে কি সমস্যাটা হচ্ছে? আমদানিতে কি সমস্যা হচ্ছে? ঋণপত্র খুলতে কেন 15 দিন লাগবে? 15 দিন যদি লাগে একটা কমোডিটি বিজনেস, টু লেট, এটা কিছু কোনো রিয়াক্ট করা যায় না। তো সেইখানে আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে যে একটা ল্যাগ এফেক্ট বলে একটা জিনিস আছে। আজকে যখন বাংলাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বা বিশেষ করে কিছু কিছু এলাকাতে ওয়ার্কারদের যেটাকে অসন্তোষ বলা হচ্ছে, সেটাকে আমি মনে করি টার্গেটেড ভায়োলেন্স কিছু কিছু ক্ষেত্রে, সেটা নিয়ে যখন বিদেশে একটা অপপ্রচার চলে, কিছু ক্ষেত্রে অপপ্রচার, কিছু ক্ষেত্রে সত্যি, তখন বিনিয়োগকারী তো দূরের কথা, আমাদের এক্সপোর্ট অর্ডারগুলো ডাইভার্ট হবে। এটা স্বাভাবিক, এটা আমরা ওই ষড়যন্ত্র বলতে চাই না, এটা কিন্তু ব্যবসা। তো সেখানে এই এফেক্টটা কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে পাবো না। এই এক্সপোর্ট প্রসিড কমা শুরু হবে হচ্ছে 3 মাস পরে। কারণ এখন যেই প্রসিডগুলো আসছে, এগুলো 3 মাস আগে এক্সপোর্ট হয়েছে অথবা এখন এক্সপোর্ট হচ্ছে। সো দের ইজ আ ল্যাগ এফেক্ট অন অল এক্সপোর্টস ইনক্লুডিং আরএমজি। অ্যান্ড আরএমজিকে নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু আরএমজি নিয়ে আমার মনে একটা খুবই অবিচার করা হয়। 82% যদি পুরো বাংলাদেশের রপ্তানি আরএমজি হয়, সেটা কি আরএমজির দোষ নাকি অন্য সেক্টররা পারেননি? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা হয়তো বা লেভেল প্লেইং ফিল্ড পাইনি, সেটা অনেকখানি কারেকশন হয়েছে, আরও হবে। কিন্তু আরএমজির কারণে আজকে বাংলাদেশে এই প্লাস্টিক বোতলের একটা ডিমান্ড আছে, বিস্কিটের ডিমান্ড আছে, লোকাল টয়লেট্রিজ ডিমান্ড আছে, সব এনাদের যে মাল্টিপ্লায়ার এফেক্ট অন আর ইকোনমি, এটা কি কোনোদিন আমরা হিসাব করি? টিফিনের কত টাকা, ট্রান্সপোর্টের কত টাকা, ইন্স্যুরেন্সের কত টাকা, পুরো ইন্স্যুরেন্স বিজনেস চলে কি? আর গার্মেন্টসের তো বিরাট একটা অংশের কারণে। সো গার্মেন্টসের যদি ক্ষতি হয়, এটা শুধু গার্মেন্টস মালিকরাই ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা ভুল ধারণা। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সেটা আমরা চাই যে এখানে একটা যেন খুব তাড়াতাড়ি একটা সমাধান আসে। সমাধানটা কি হতে পারে? খুব তাড়াতাড়ি 3টা জায়গায়। একটা, স্থানীয় প্রশাসনকে কাজে ফিরে আসতে হবে। যে উদাহরণটা আমরা সুন্দরভাবে শুনলাম নারায়ণগঞ্জ থেকে, সেখানে আমরা যারা ব্যবসায়ী আছে, আমরা এনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি। অনেক থানাতে গাড়ি নাই, অনেক থানাতে এখন তাদের ফাঁড়িতে কোনো অফিস নাই, বসার জায়গা নাই। এইখানে আমরা আহ্বান করব যে স্থানীয় সরকারের দায়িত্ব যারা আছেন,
ওনারা যেন খুব তাড়াতাড়ি প্রায়োরিটি বেসিসে এই ট্রাবল এরিয়াগুলোতে আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর, চিটাগং যেখানে যেখানে হচ্ছে এইখানে যে স্থানীয় পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে কিভাবে নতুনভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে কাজে লাগাতে হবে। দ্বিতীয়, যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, স্বাভাবিক না হচ্ছে পুলিশের আচরণ এবং পুলিশের প্রেজেন্স, আমাদের যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং বিশেষ করে যারা আমাদের আর্মি থেকে একটা বিশাল একটা দায়িত্ব পালন করছেন, ওনাদের কনস্ট্যান্ট এবং ভিজিবল একটা প্রেজেন্স লাগবে, সার্বক্ষণিক একটা প্রেজেন্স যখন দেখে। এটা আমরা পরশুদিন দেখেছি আশুলিয়াতে, সারাদিন যখন আর্মি জাস্ট সামনে ছিল, আশুলিয়া চলেছে, কিন্তু মুষ্টিমেয় কয়েকটা ফ্যাক্টরি ছাড়া আশুলিয়া কিন্তু চলেছে শান্তিপূর্ণভাবে। তৃতীয়, জিরো টলারেন্স ফর ভায়োলেন্স, এটা বলতে হবে। ভায়োলেন্স চলতে পারবে না। আমাদের যতই দাবি দাবা যাই হোক, অসন্তোষ থাকুক, এটা আমরা ভাঙচুর কেন করবো, রাস্তায় কেন নামবো? আমাদের লেবার মিনিস্ট্রি আছে, আমাদের ডাইফি আছে, আমাদের মিনিস্ট্রি অফ লেবার আছে, সব জায়গায় কেন আমরা ভাঙচুরের আশ্রয় দিব? এই মেসেজটা আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন জোরেভাবে বলা হয়, এবং সেখানে আমাদের ট্রাইপার্টাইট মেকানিজম ব্যবহার করতে হবে। চতুর্থ, আমাদের যেসব ফ্যাক্টরিরা আমরা জানি যে 5%-এর কথা হাতেম ভাই বললেন, আমি ওনার সাথে পুরোপুরি একমত, সেটা 5% না কত পার্সেন্ট আমি জানি না, প্রত্যেকটা সেক্টরে কারা কারা এই ট্রাবল ফ্যাক্টরি বলবো আমাদের জানা আছে। এনাদেরকে নিয়ে আগের থেকে প্রোঅ্যাক্টিভলি বসতে হবে। আপনারা বেতন দিতে পারবেন না বলে আমাদের ফ্যাক্টরি জ্বলবে, এটা সম্ভব না। এখন তাদেরকে তাহলে আমরা কিভাবে উদ্ধার করব? তাদের যদি ও নিজের বলেন রেমিটেন্স রিসিভেবল আছে, সেটার এগেনস্টে সরকার তাদেরকে একটা লাইন অফ ক্রেডিট করে দিক, কারণ তাদের ফ্যাক্টরিতে গন্ডগোলটাই কিন্তু ছড়িয়ে বাকি সব ফ্যাক্টরিতে যাচ্ছে। ওই ফ্যাক্টরিগুলোকে প্রোঅ্যাক্টিভলি সলভ করতে হবে। দ্বিতীয়, সাব এরিয়া। এই মুহূর্তে একটা বিরাট অপরচুনিটি, যেটা আমি খুব পজিটিভলি দেখি, হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস বাড়ানো এবং কস্ট অফ ডুইং বিজনেস কমানো। সেটা অলরেডি আমরা দেখছি। আমরা কিন্তু ফর এক্সাম্পল খুব ইজি ওয়েন কাস্টমসের ব্যাপারটা, আমাদের যে কাস্টমসের খুব দীর্ঘ একটা পদ্ধতি আছে, সেটাকে কিভাবে আরও সিম্পলিফাই করা যায়। আমাদের ওশেন ফ্রেট রেট বাংলাদেশ থেকে চিটাগং থেকে ইউরোপ $800 থেকে হয়ে $3200 কাছাকাছি। এইখানে কি সরকারের কোনো হস্তক্ষেপ? আমরা খুব খুশি হলাম দেখে যে বাংলাদেশ ব্যাংক বলেছে যে তারা বিদেশি ফ্রেট এবং যারা এয়ারলাইনার তাদেরকে কিন্তু পেমেন্টগুলো ছেড়ে দিবে। তার মানে যে একটা বকেয়া পেমেন্টের জন্য তারা রেট বাড়িয়ে দিয়েছিল, তাহলে এখন কমা। এই চাপটা কে দেবে? আমরা শুধু দেবো নাকি সরকার আমাদের সঙ্গে দেবে? ব্রিং ডাউন দ্য কস্ট অফ ডুইং বিজনেস, সেটা আমদানিতে হবে, রপ্তানিতে হবে। তৃতীয়, আমি আবারও বলবো, রেমিটেন্স এবং বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি দেশের টাকা, লোন, ঋণ বা গ্রান্ট, এগুলো খুবই ভালো, কিন্তু এগুলো শুধু দিয়ে আমাদের অর্থনীতি চলবে না। আমাদের বিজনেস কমিউনিটিকে অনবোর্ড করতে হবে। আপনারা কিভাবে করবেন, কোথায় করবেন, সেটা আপনাদের উপরে। কিন্তু আমাদের যদি কথা বলার একটা জায়গা না থাকে, আমাদের যদি কিছুটা হলে উপদেশ দেওয়ার একটা জায়গা না থাকে, তাহলে যে মাল্টিপ্লায়ার এফেক্টটা কথা বললাম, সেটা কিন্তু হবে না। শুধুমাত্র রেমিটেন্স এবং শুধুমাত্র ওই দাতা গোষ্ঠীর টাকা দিয়ে একটা ইকোনমি, বাংলাদেশের মতো একটা বিশাল ইকোনমি চলতে পারে না। আমরা আশা করি যে সরকার, এই নতুন সরকার আমাদের ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে কথা বলবেন এবং আমাদের কথাটা বলার একটা জায়গা দিবেন, সেই অবধি দিব। আমি কনক্লুড করবো একটা জায়গা দিয়ে, যেটা সানি বলেছেন, আমি পুরোপুরি একমত। আমরা এটা অনেক বছর ধরে বলছি যে বাংলাদেশ ক্যান বি দ্য ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা এটা বিশ্বাস করি। ম্যানুফ্যাকচারিংয়ে যে অপরচুনিটিটা আগামী 15 থেকে 25 বছর, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে, আমাদের ল্যান্ডস্কেপের কারণে, আমাদের অ্যাক্সেসের কারণে, আমাদের পার্শ্ববর্তী মার্কেটের কারণে, চায়না এখন ডিউটি ফ্রি, ইন্ডিয়া একটা বিশাল মার্কেট, আমরা কেন এইসব মার্কেট ক্যাপচার করবো না? কিন্তু সেটা করার জন্য যে কস্ট অফ ডুইং বিজনেসের জন্য আমাদের গ্লোবাল স্কেল বিজনেস কয়টা আছে? গার্মেন্টস একটা, গ্লোবাল কোয়ালিটি বিজনেস কয়টা আছে? অনেকগুলো। আপনি ফার্মাসিউটিক্যাল নিয়ে আমরা ভীষণ গর্ববোধ করি, করা জায়গা। অ্যাগ্রো প্রসেসিং, বাংলাদেশের ন্যাচারাল ডিজাস্টার না হলে বাংলাদেশি সেলফ সাফিসিয়েন্ট ফুড, এটা একটা বিশাল অর্জন। এগুলোকে সার্ভিসেসের ক্ষেত্রে আমরা দেখেছি কী করে, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা সবাই মিলে, যেটা বলতে চাই, এটা সবচেয়ে বড় চালিকা শক্তি কি? আমাদের ওয়ার্কার। একটা যে ভুল ধারণা যে ওয়ার্কার এবং মালিক একজন আরেকজনের বিপরীতে, এটা কিন্তু আপনি যে কোনো ভালো ফ্যাক্টরিতে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি, আপনারা এসে দেখেন, আমরা মোটেও বিপরীতে না। আমরা সবসময় বলি, শামস বলে, আমি বলে, আমরা বিদেশে দেশে বলেছি, আমাদের গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ নট দ্য ম্যানেজমেন্ট, ইজ দ্য ওয়ার্কার। তো আমরা ওয়ার্কারে বিনিয়োগ করবো না, এটা তো বোকামি হবে। আমরা ওয়ার্কারের স্বাস্থ্য, ওয়ার্কারের যেটা বলা হলো সেবা, ওয়ার্কারের গৃহায়ন, ওয়ার্কারের প্রত্যেকটা জায়গায় তো আমরা ইনভেস্ট করলে আলটিমেটলি ব্যবসায় আমরাই বেনিফিশিয়াল হব। কিন্তু সেটা করার জন্য যে কস্ট স্ট্রাকচার, যে প্রাইস স্ট্রাকচার, সেটাকে আমরা করতে পেরেছি? আমরা সবাই মিলে এখানে পারিনি।
এইটা করার জন্য আমরা ওয়ার্কারদেরকে সঙ্গে নিয়ে একটা কথা বলে আমি শেষ করব, আমরা সবাই স্টেক হোল্ডার, আমরা সবাই অংশীদার। এই যে একটা ভুল ধারণা, এবং অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় রিপোর্ট হয় যে আমরা কনফ্রন্টেশন, এটা কিন্তু ঠিক নয়। আমরা বিদেশি বায়াররা যখন বাংলাদেশে আসে বা বিদেশি বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে, ওনারা কিন্তু আশ্চর্যিত হয়ে যায় যে আমাদের বাংলাদেশি ওয়ার্কারকে আমরা কোথায় নিতে পারি। কিন্তু সেখানে উৎপাদনশীলতা যদি না বাড়াতে পারি, যেখানে আজকের টপিকের মধ্যে আছে যে বাংলাদেশ ইকোনমিকে আমরা ভবিষ্যতের জন্য কম্পিটিটিভ করব কিভাবে, সেখানে ওয়ার্কারকে ছাড়াটা সম্ভব না। কিন্তু এখানে অংশীদারিত্ব সবার মধ্যে থাকতে হবে।